নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি লাল বিহারী দের লেখা একটি ভুতুড়ে ছোট গল্প, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। লাল বিহারী দের জন্ম 1824 সালে ও মৃত্যু 1892 সালে। তিনি 1824 সালের 18 ডিসেম্বর বর্ধমান শহরের নিকট সোনা পলাশিতে জন্মগ্রহণ করেন। তিনি বহরমপুর ও হুগলির কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি ইংরেজিতে দুটি বই লেখেন। গোবিন্দ সামন্ত, পরে নাম পরিবর্তিত হয় বেঙ্গল পেজেন্টস লাইফ, এবং ফোক টেলস অফ বেঙ্গল, এবং বই দুটি বহু প্রশংসিত হয়েছিল। তিনি 1894 সালের 20 অক্টোবর কলকাতায় প্রয়াত হন। আজকের আমাদের আলোচ্য গল্পটি দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট 1883 সালে প্রকাশিত লাল বিহারী দের ফোক টেলস অফ বেঙ্গল বইয়ের 13তম গল্প। এই গল্পটি লোকগল্পের মধ্যে দেবদেবী ও স্বঘোষিত গুরু সম্পর্কিত প্রকারের অন্তর্গত। বাংলার লোকগল্প শুধুমাত্র ফ্যান্টাসি দেবদেবীদের কথা বলে না, তাদের মধ্যে অনেকগুলি সম্মানীয় মানুষের দ্বারা গৃহীত বিবেকহীন অসৎ উপায়ের সমালোচনা। বর্তমান পাঠ্যগল্পটি তাদের মধ্যে একটি। গল্পটি শুনে নেওয়ার আগে চলো আমরা জেনে নিই এই গল্পের মুখ্য চরিত্রগুলির সম্পর্কে। এই গল্পে আমরা একজন সাধুকে দেখতে পাই। আমরা দেখতে পাবো বড় রাজকুমার, ছোট রাজকুমার, রাক্ষসী, রাজা ও রানী, কিছু কুকুর ছানা, বাজ পাখির ছানা ও নরমুণ্ডকে। চলো এবার আমরা শুনে নিই এই গল্পের সারসংক্ষেপটি। কোনো এক সময়ে এক রাজা ও রানী ছিল, যাদের কোনো সন্তান ছিল না। এক সাধু রাজার কাছে এসেছিল এবং বলেছিল যে সে একটা ওষুধ দেবে যা রানীকে সন্তান সম্ভবা করবে। সে ভবিষ্যৎবাণী করেছিল যে রানী 2 সন্তান জন্ম দেবে। সে তার সাহায্যের প্রতিদানে 2 সন্তানের মধ্যে একজনকে দাবি করেছিল। নির্দিষ্ট সময়ে 2 রাজকুমার জন্ম নিয়েছিল। রাজা ও রানীর গভীর স্নেহ ও ভালোবাসায় তারা প্রতিপালিত হয়েছিল এবং তাদেরকে উৎকৃষ্ট শিক্ষা দিয়েছিল। সবাই সাধুর দাবির কথা ভুলে গিয়েছিল এবং ভেবেছিল যে তিনি মারা গেছেন, কিন্তু সাধু তার দিন গুনছিল। বালকদের যখন 16 বছর বয়স, তখন সাধু প্রাসাদে এসেছিল এবং তাদের মধ্যে একজনকে দাবি করেছিল। রাজার সংসার দুঃখের সাগরে নিমজ্জিত হয়েছিল, কিন্তু রাজা ও রানী খুব ভীত ছিল সাধুর ক্রোধ সম্পর্কে। হয়তো তিনি সমস্ত রাজত্বকে ছাই করে দেবেন ক্রোধের আগুনে, যদি তার দাবি পরিপূরণ না করা হয়। 2 রাজকুমার সাধুর সাথে বনে যেতে চেয়েছিল। শেষ পর্যন্ত বড় রাজকুমার সাধুর সাথে যেতে রাজি হয়। সে একটি গাছ বসিয়েছিল এবং বলেছিল যে এটি তার সুস্বাস্থ্য ও ভালো থাকার নির্দেশ করবে। যদি গাছটি সবুজ থাকে তাহলে সেটি হবে তার স্বাস্থ্য ভালো থাকার নির্দেশ, এবং যদি গাছটি বিবর্ণ হয়ে যায় তাহলে বুঝতে হবে তার জীবনে বিপদ আসছে। যাবার পথে সে একটি কুকুর ছানা ও বাজ পাখির ছানা সাথে নিয়েছিল পোষ্য হিসেবে। যুবক রাজকুমার সাধুর সাথে বাস করত এবং তার জন্য বিভিন্ন কাজ করে দিত। তিনি রাজকুমারকে সাবধান করেছিলেন উত্তর দিকে না যেতে, এবং এটা বিপদের হবে যদি সে উত্তর দিকে যায়। রাজকুমার হরিণদেরকে তীরবিদ্ধ করত। একদিন সে একটি হরিণকে তীরবিদ্ধ করেছিল এবং আহত হরিণটি উত্তর দিকে গিয়েছিল। রাজকুমার সাধুর সাবধান বাণী ভুলে গিয়েছিল এবং উত্তর দিকে গিয়েছিল। সেখানে সে খুঁজে পেয়েছিল একটি সুন্দর বাড়ি, এবং সেই বাড়ির মধ্যে একজন সুন্দরী মহিলা। ওই মহিলার একটি পাশা খেলার টেবিল ছিল তার সামনে। সুন্দরী মহিলা বড় রাজকুমারকে আমন্ত্রণ জানিয়েছিল একদান তার সাথে পাশা খেলার জন্য। রাজকুমার খুশি হয়ে প্রস্তাব গ্রহণ করেছিল এবং স্থির হয়েছিল যে যদি রাজকুমার পরাজিত হন তাহলে তার বাজ পাখির ছানা মহিলাকে দেবেন, এবং মহিলা যদি পরাজিত হয় তাহলে রাজকুমারের কাছে থাকা বাজ পাখির ছানার মতো আরেকটি ছানা দেবে। সুন্দরী মহিলা খেলাটিতে জিতে যায় এবং বাজ পাখি ছানাটিকে নিয়ে একটি গর্তে রেখে দেয়। তারপর রাজকুমার দ্বিতীয়বার খেলতে চেয়েছিল এবং মহিলাটি রাজি হয়। এই সময়ে রাজকুমার পুনরায় খেলায় হেরেছিল এবং মহিলাটি তার কুকুর ছানাটিকে নিয়ে অন্য আরেকটি গর্তে রেখে দিয়েছিল। রাজকুমার তৃতীয়বারের জন্য খেলতে চেয়েছিল। এই সময় বাজি রাখা হয়েছিল যে যদি রাজকুমার খেলায় হারেন তাহলে তাকে নিজেকে ওই সুন্দরী মহিলাকে দিয়ে দিতে হবে, এবং যদি সে জিতে যায় তাহলে মহিলা তার মতো দেখতে এক যুবককে তাকে দিয়ে দেবে। এই সময়েও মহিলাটি জয়লাভ করে এবং রাজকুমারকে ধরে গর্তের মধ্যে রেখে দেয়, কাঠের তক্তায় চাপা দিয়ে। আসলে সুন্দরী মহিলা ছিল এক রাক্ষসী এবং সে রাজকুমারকে খেতে চেয়েছিল। সেই সময় প্রাসাদে তার ভাই দেখতে পেয়েছিল গাছ থেকে কিছু পাতা ঝরে যাচ্ছে। সে রাজা ও রানীকে খবর দিয়েছিল এবং বুঝতে পেরেছিল বড় রাজকুমার খুব বিপদে আছে। ছোট রাজকুমার সিদ্ধান্ত নিয়েছিল তার বড় ভাইকে সাহায্য করবে। যাওয়ার আগে সে একটি গাছ বসিয়েছিল রাজসভা চত্বরে। সে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া বেছে নিয়েছিল এবং টকবগিয়ে জঙ্গলের দিকে যাত্রা করেছিল।
যাবার পথে তার বড় ভাইয়ের মতো সে নিজেও একটি কুকুরছানাকে সঙ্গী করে নিয়েছিল। পরে একটি বাজ পাখির ছানাও তার সাথে জঙ্গলের দিকে যাত্রা করেছিল। বনের মধ্যে সাধুর কুঁড়ে ঘরে সে কাউকে খুঁজে পায়নি। সাধুটি সন্ধ্যার সময় ফিরে এসেছিল এবং তাকে জানিয়েছিল যে তার বড় ভাই উত্তর দিকে গেছে এবং হয়তোবা সে এক রাক্ষসীর খাদ্য হয়েছে। তারপর ছোট রাজকুমার উত্তরে গিয়েছিল এবং সেখানে একটি বাড়ির সামনে একটি সুন্দরী মহিলার দেখা পেয়েছিল। ছোট রাজকুমার নিশ্চিত ছিল যে সে এক রাক্ষসী। মহিলা তাকে তার সাথে পাশা খেলার প্রস্তাব দিয়েছিল। সে সেই মহিলার প্রস্তাব মেনে নিয়েছিল এবং সেই একই গর্তে যেমনটি তার বড় ভাই করেছিল। ছোট রাজকুমার প্রথম খেলাটি জিতে গিয়েছিল এবং মহিলাটি তাকে তার বাজ পাখির ছানা ফিরিয়ে দিয়েছিল। ছোট রাজকুমার দ্বিতীয়বার খেলাতেও জিতে গিয়েছিল এবং সেই মহিলা গর্তে রাখা কুকুরছানাটিকে তাকে ফিরিয়ে দিয়েছিল। পরিশেষে তৃতীয়বারের জন্য রাজকুমার জিতে যায় এবং রাক্ষসী তার বড় ভাইকে ফিরিয়ে দিতে বাধ্য হয়, অনিচ্ছা থাকা সত্ত্বেও। সেই রাক্ষসী তাদেরকে জানিয়েছিল সেই সাধু ছিল কালীর উপাসক এবং সে নিখুঁত হওয়ার জন্য সে কালী মূর্তির সামনে 6 জন মানুষকে বলি দিয়েছে এবং সে চেয়েছিল তার বড় ভাইকে সপ্তম শিকার করতে, তার শয়তানি উদ্দেশ্য সফল করতে। সত্যিটা জানবার জন্য তারা দ্রুত কালী মন্দিরে গিয়েছিল। তারা দেখতে পেয়েছিল 6টি মাথার খুলি মন্দিরে তাদের দেখে হাসছে। তার মধ্যে একটি মাথার খুলি বড় ভাইকে বলে যে সাধু তার পুজো হয়ে যাওয়ার পর তাকে বলি দেবে। মাথার খুলিটি তাকে উপদেশ দেয় যে যখন সাধুটি মা কালীর সামনে তাকে মাথা নিচু করতে বলবে তখন সে সাধুকে অনুরোধ করবে যে সে রাজকুমার হওয়ার জন্য জানে না কেমনভাবে মাথা নত করতে হয়। তারপর যখন সাধু মাথা নত করবে তখন তার মাথা কেটে ফেলতে হবে। এইভাবে খুলিগুলিও জীবন ফিরে পাবে যেহেতু সাধুর প্রতিজ্ঞা অপরিপূর্ণ থাকবে। বড় ভাই ঠিক খুলির কথা মতো কাজ করে এবং সাধুকে হত্যা করে। তারপর মাথার খুলিগুলো তাদের শরীরের সাথে মিলিত হয় এবং জীবিত মানুষে পরিণত হয়। সবার শেষে 2 ভাই তাদের দেশে ফিরে যায়। তাহলে আজকের ভিডিওয়ে আমরা শুনলাম লাল বেহারিদের লেখা একটি ভুতুড়ে গল্প, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।